অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো যেন নির্বাচন কমিশন 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনে ইসিকে চিঠি দেবে সরকার। আজ থেকে প্রাতিষ্ঠানিক কার্যক্রম শুরু। প্রধান উপদেষ্টা অনড় থাকলে হেরফেরের সুযোগ দেখছেন না বিশ্লেষক। বহুমুখী পণ্য সংকটে রফতানি খাত। জুলাইয়ে পোশাক রফতানিতে আয় $400 কোটি, চামড়ার মাত্র 13 কোটি। খুঁড়ে চলছে পাট বাইসাইকেল, বৈচিত্র্য আনার পরামর্শ। আজ 22শে শ্রাবণ, রবীন্দ্রনাথ ঠাকুরের 84তম প্রয়াণ দিবস। প্রেম, প্রকৃতি আর মানব বন্দনা ছিল সৃষ্টির মূলমন্ত্র। বর্ণিল আয়োজনে কবিগুরুকে স্মরণ। সময় সংবাদের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন রিপোর্টার আফজাল হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। আফজাল, কিছুক্ষণ আগেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার 30 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন। এর মধ্যে 24 জন আসামি পলাতক রয়েছেন। 24 জন পলাতক আসামির পক্ষে 4 জন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন এবং তাদের অভিযোগ গঠনের বিষয়টি আদালত যেটি জানিয়েছেন পড়ে শোনানো হবে না। আর বাকি যে 6 জন আসামি ট্রাইব্যুনালে উপস্থিত আছেন, রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম সহ যে 6 জন কারাগারে আছেন, আদালতের কাঠগড়ায় রয়েছেন, তাদের অভিযোগগুলো এখন পড়ে শোনানো হচ্ছে। অভিযোগ গঠনের নিয়মটা হচ্ছে যে শুরুতে যদি আসামিদের অব্যাহতি চেয়ে কোনো আবেদন থাকে সেগুলো খারিজ করতে হয় এবং সেটি হয়েছে। 30 আসামির অব্যাহতি চেয়ে আবেদন খারিজ হয়ে গেছে। আর এরপরই অভিযোগ গঠনের প্রক্রিয়াটি শুরু করেছেন এবং এখন আসামিদের বিরুদ্ধে যে 6 জন আসামি গ্রেফতার রয়েছেন, কারাগারে রয়েছেন, কাঠগড়ায় রয়েছেন, তাদের অভিযোগগুলো পড়ে শোনানো হচ্ছে এবং অভিযোগগুলো পড়ে শোনানোর পরে 6 আসামিকে জিজ্ঞাসা করা হবে যে প্রসিকিউশন তাদের বিরুদ্ধে এই অভিযোগগুলো এনেছে তারা দোষী কিংবা নির্দোষ কিনা এটি আসামিদের কাছে জানতে চাওয়া হবে। আসামিরা একটি বক্তব্য দিবেন, বক্তব্য দেওয়ার পরেই কিন্তু বিচার শুরুর বা অভিযোগ গঠনের প্রক্রিয়া শুরু হবে। এখন একটি সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হবে। আর যেটি হয়েছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে বলা হয়েছে যে অভিযোগ গঠনের পরে 21 দিন, মিনিমাম 21 দিন আসামি পক্ষকে প্রস্তুতি নেওয়ার সময় দেওয়ার একটা বিধান রয়েছে। অর্থাৎ এখন যদি সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয় সেটি 21 দিনের পরেই সাক্ষ্য গ্রহণের দিন ধার্য হবে বলে প্রসিকিউশনের তরফ থেকে জানানো হয়েছে মোটামুটি। এবং আজকে যে 6 জন আসামি আদালতে উপস্থিত ছিলেন এর মধ্যে 2 জন, বিশেষ করে 2 জন এএসআই আমির হোসেন এবং সুজন চন্দ্র রায়, তারা সরাসরি আবু সাঈদকে গুলি করে হত্যা করে। আর বাকি যে 4 জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি, উস্কানি, নির্দেশ, এই প্ররোচনার অভিযোগগুলো কিন্তু আনা হয়েছে বাকি আসামিদের বিরুদ্ধে। আর এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। এই মামলার চতুর্থ যে সাক্ষী একজন, তিনি সাক্ষ্য দিচ্ছেন, তার নাম হচ্ছে রিনা মুর্মু। তিনি আবু সাঈদ হত্যার সময় প্রত্যক্ষদর্শী ছিলেন। আজকে তিনি শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ। এই ছিল ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। যাত্রাবাড়ী থানার ফরিদ হত্যা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও সাবেক এমপি মনিরুল ইসলাম মনুকে গ্রেফতার দেখানো হয়েছে। সকালে আসামিদের ঢাকার সিএমএম আদালতে নেওয়া হলে বিচারক এই আদেশ দেন। এদিন যাত্রাবাড়ী থানার আরেক হত্যা মামলায় সাবেক ওসি আবুল হাসান সহ 2 জনকে গ্রেফতার দেখানো হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, জুলাই-আগস্ট আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়িতে আবুল হাসানের নেতৃত্বে হত্যাকাণ্ড সংঘটিত হয়। এদিকে আসামি পক্ষের আইনজীবী বলেন, গেল 1 বছরে তাদের ঢালাওভাবে মামলার আসামি করা হলেও জামিনের আবেদন বারবার নাকচ করছেন আদালত। আগামী ফেব্রুয়ারিতে রমজানের আগে জাতীয় নির্বাচন আয়োজনে প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি দেবে অন্তর্বর্তী সরকার। গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণে ঘোষণা দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার আশ্বাস দিয়ে তিনি বলেন, এবারের নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ করার ভিত্তি রচনা হবে। আগে এই দিনে জুলাই গণ অভ্যুত্থান পূর্ণতা পায়।
গণ অভ্যুত্থানের বছর পূর্তিতে মঙ্গলবার রাত 8:20 জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণ। গত কয়েকদিনের ঘটনা প্রবাহে নানা মহলে জল্পনা, ভাষণে আসতে পারে নির্বাচন কেন্দ্রিক সুস্পষ্ট ধারণা। সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠান করে প্রত্যাশা মাফিক ডক্টর ইউনূসের 35 মিনিটের ভাষণের বড় অংশ জুড়েই ছিল ভোট কেন্দ্রিক প্রসঙ্গ। জানান, ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে চিঠি পাঠাবেন প্রধান নির্বাচন কমিশনারকে। ইতিহাসের স্মরণীয় ভোট উৎসবের জন্য শুরু হচ্ছে প্রাতিষ্ঠানিক আয়োজন। আমরা এবার একটা নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া শুরু করব। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো, যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। আমরা সরকারের পক্ষ থেকে এই নির্বাচন যাতে সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসবমুখরভাবে সম্পন্ন করা যায় সেজন্য সকল প্রকার সাহায্য সহযোগিতা প্রদান করব। এবারের নির্বাচন যেন আনন্দ উৎসবের দিক থেকে, শান্তি শৃঙ্খলার দিক থেকে, ভোটার উপস্থিতির দিক থেকে, সৌহার্দ্য ও আন্তরিকতার দিক থেকে দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকে। সেই জন্য সকল আয়োজন সম্পন্ন করতে আগামীকাল থেকে আমরা সকলেই মানসিক প্রস্তুতি ও প্রাতিষ্ঠানিক আয়োজন শুরু করব। ফেব্রুয়ারি যে খুব বেশি দেরি নয় সে কথাও মনে করিয়ে দেন ডক্টর ইউনূস। তাই নিয়মিত নির্বাচনী এলাকা পরিদর্শন আর ভোটদান ব্যবস্থা নিয়ে নিজেদের মধ্যে আলাপ করতে আহ্বান জানান অংশীজনদের প্রতি। নির্বাচন আসছে, যদি আপনি আপনার নির্বাচনী এলাকা থেকে দূরে বসবাস করেন তবে এখন থেকে নিয়মিত নির্বাচনী এলাকা পরিদর্শন করুন, যাতে সেরা ব্যক্তিকে নির্বাচিত করতে আপনি প্রস্তুত হতে পারেন। ফেব্রুয়ারি বেশি দূরে নয়। নির্বাচন নিয়ে প্রস্তুতি নিতে নিতেই ভোটের দিন এসে পড়বে। বহু বছর আমরা কেউ ভোট দিতে পারিনি, এবার আমরা সবাই ভোট দেব, কেউ বাদ যাবে না। প্রধান উপদেষ্টার প্রত্যাশা, ভোট নিয়ে কলঙ্কিত অধ্যায়ের পুনরাবৃত্তি নয়, নির্বাচনের দিন থাকবে ঈদ উৎসবের মতো আনন্দ। নির্বাচনের দিনকে আমরা ঈদের উৎসবের মতো করতে চাই। এবারের ভোটের আনন্দ থাকবে সবার মধ্যে। আপনারা সবাই বাচ্চা কাচ্চাদের নিয়ে ভোট কেন্দ্রে যাবেন। দেশের ইতিহাসে এখন পর্যন্ত যতগুলো বড় সংঘাত, সহিংসতার ঘটনা ঘটেছে তার সবগুলোর নেপথ্য কারণ ছিল ত্রুটিপূর্ণ নির্বাচন। ত্রুটিপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে কোনো দল যদি গায়ের জোরে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসে, তার চূড়ান্ত পরিণতি কী তা জুলাই অভ্যুত্থান আমাদের দেখিয়ে দিয়েছে। আমরা ইতিহাসের কলঙ্কিত কোনো অধ্যায়ের পুনরাবৃত্তি আর করতে চাই না। আপনারা প্রত্যেকেই অবগত আছেন, একটা গোষ্ঠী নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য উন্মুখ হয়ে আছে। তারা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করতে দেশের বাইরে বসে ভেতরে থেকে নানা অপচেষ্টায় লিপ্ত রয়েছে। আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে তারা যেন নির্বাচনকে সংঘাতময় করে তোলার কোনো রকমের সুযোগ না পায়। এবারের নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করারও আশ্বাস দেন প্রধান উপদেষ্টা। এবার আমরা প্রবাসী ভোটারদের ভোট দেওয়ার আয়োজন নিশ্চিত করতে চাই। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনে অনিবার্য বাস্তবতা বলে মনে করছেন বিশ্লেষক। সময় সংবাদকে দেয়া সাক্ষাৎকারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ বলেন, প্রধান উপদেষ্টা অনড় থাকলে ভোটের সময় নিয়ে হেরফেরের সুযোগ নেই। আর্মির একটা চাওয়া ছিল, কিন্তু এটা আমরা স্বীকার করি বা নাই করি, কিন্তু অন্তরালে থেকে তাদের চাওয়া পাওয়াটাও ইম্পর্টেন্ট। সর্বোপরি তারেক জিয়ার সাথে যে বৈঠকটা, এই বৈঠকটা সিগনিফিক্যান্ট। বাংলাদেশের রাজনীতিতে এক বড় দল কি চায় সেটা ম্যাটার করে। তো সব মিলায় এটা ছিল অনিবার্য বাস্তবতার। চিফ অ্যাডভাইজার কতটুকু তার অবস্থানে দৃঢ় থাকেন আমি কোনো অনিশ্চয়তা দেখি না। যদি কেউ কোনো কনস্পিরেসি করার চেষ্টা করে তাহলে সেটা ওয়ার্ক করবে বলে আমার মনে হয় না। যখন চিফ এক্সিকিউটিভ একটা তার সিদ্ধান্ত দেবেন তখন সেটা কেন ভায়োলেট হবে। ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা রাজনৈতিক অচলাবস্থাকে দূর করবে বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হবে না এমন কোনো কাজ প্রধান উপদেষ্টা করবেন না প্রত্যাশা তার। ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র রাজনৈতিক অস্থিতিশীলতা কাটিয়ে গণতন্ত্র উত্তরণের পথকে সমৃদ্ধ করবে বলেও জানান মির্জা ফখরুল। এদিকে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, সংস্কার বিষয়ে ঐকমত্য হওয়া বিষয়গুলো পরের নির্বাচিত সংসদ বাস্তবায়ন করবে, এটাই একমাত্র সাংবিধানিক বৈধ প্রক্রিয়া।
গুলশানের সংবাদ সম্মেলনে এ কথা বলেন তারা। বিএনপি এই ঘোষণাপত্রকে স্বাগত জানাচ্ছে। বিএনপি বিশ্বাস করে এই ঘোষণাপত্রে রাজনৈতিক দলগুলো যে অঙ্গীকার করেছে তা পালনের মধ্য দিয়ে এক নতুন গণতান্ত্রিক বাংলাদেশে রূপান্তরের কাজ শুরু হবে। সুযোগ সৃষ্টি হবে এক সাম্য, মানবিক মূল্যবোধ ও ন্যায় বিচারের ভিত্তিতে সত্যিকারের প্রগতিশীল সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণের প্রক্রিয়া। ছাত্র জনতার রক্তক্ষয়ী আন্দোলনে সরকার পতনের পর সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি। পরদিন বঙ্গভবনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও শিক্ষকদের সঙ্গে রাষ্ট্রপতি ও 3 বাহিনী প্রধানের বৈঠকেই চূড়ান্ত হয়েছিল নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসই হবেন অন্তর্বর্তী সরকারের প্রধান। বিস্তারিত মাইমুনা হায়দার চৌধুরীর প্রতিবেদনে। দীর্ঘ এক রক্তাক্ত জুলাই পেরিয়ে ক্যালেন্ডারের পাতা তখন ফিরেছে আগস্টে। ছাত্র জনতার রক্তক্ষয়ী অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার পতনের পর বিজয় উল্লাসে মাতোয়ারা গোটা জাতি। তখন সামনের দিনে কে বা কারা ধরবেন রাষ্ট্রের হাল, এমন প্রশ্ন জনমনে। সমস্ত হত্যা, সমস্ত অন্যায়ের বিচার আমরা করব। সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন। ইন্টারিম গভর্নমেন্ট আমরা ফর্ম করব এবং ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে এদেশের সমস্ত কার্যকলাপ চলবে। এমন অবস্থায় ঘোষণা আসে রাষ্ট্র চালাবে অন্তর্বর্তী সরকার। 6 আগস্ট ভোরে ফেসবুকে দেয়া এক ভিডিও বার্তায় সরকারের রূপরেখা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ছাত্র জনতার প্রস্তাবিত সরকার বাদে কোনো ধরনের সরকার কিন্তু মেনে নেওয়া হবে না। এদিকে শিগগিরই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে বলে জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনও। এর আগেই রাজনৈতিক দলগুলোর দাবির মুখে সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি। ইন্টারিম গভর্নমেন্ট জিনিসটা আসলে এই সাবকন্টিনেন্টের জন্য খুব তো নতুন, এর আগে কখনো হয়নি। ফলত এটা কিভাবে ফাংশন করবে, কিভাবে ওয়ার্ক করবে, এই জিনিসটারও জন্য প্রপার একটা গাইডলাইন বা বেস আমাদের কাছে ছিল না। 6 আগস্ট সন্ধ্যায় দেশের পরিস্থিতি ও অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে রাষ্ট্রপতি ও 3 বাহিনীর প্রধানের সঙ্গে আলোচনার জন্য বঙ্গভবনে যান বৈষম্য বিরোধী আন্দোলনের 13 সমন্বয়ক। তাদের সঙ্গে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল ও অধ্যাপক ডক্টর তানজিম উদ্দিন খান। দীর্ঘ বৈঠক শেষে নাহিদ ইসলাম জানান, নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করেই গঠন করা হবে অন্তর্বর্তীকালীন সরকার। অনেকে চেয়েছেন ডক্টর ইউনূসকে, অনেকে চান নাই, এটা আপনি হয়তো সম্ভবত জানেন। ফলে তাকেও অনেকটা আপনি বলবেন যে আবার পাল্টা ক্যাম্পেইন করে তিনি সবচেয়ে এই মুহূর্তে তাকে আমাদের দরকার, এই কথাগুলো আর্গুমেন্ট করতে হয়েছে। গণঐক্য তো ছিলই, জনগণ তো ঐক্যের ভিত্তিতে শেখ হাসিনাকে উৎখাত করেছে। সশ্রদ্ধ চিত্তে শপথ গ্রহণ করতেছি যে আমি আইন অনুযায়ী। গণ আন্দোলনের মুখে হাসিনা সরকারের পতনের 72 ঘন্টা পর দায়িত্ব নেয় নতুন সরকার। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে। ভারী বৃষ্টিতে ভারতের উত্তরাখণ্ডে ভয়াবহ পাহাড় ধস, 5 জনের মৃত্যু, সেনা সদস্য সহ নিখোঁজ প্রায় 100। চলছে উদ্ধার কাজ। দাবানলে বিপর্যস্ত স্পেন ও ফ্রান্স। এই মুহূর্তে নিহতদের গ্রামের বাড়ি লক্ষ্মীপুরে আছেন সহকর্মী সাইফুল্লাহ কামরুল। সরাসরি যাচ্ছি তার কাছে। কামরুল, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লক্ষ্মীপুর সদর উপজেলার পশ্চিম চৌপল্লী গ্রামে। এই গ্রামের এই বাড়ির একটি সন্তান বাহারুল্লাহ, যিনি গতকালকে ওমান থেকে প্রায় 3 বছর প্রবাস জীবন কেটে তিনি তার গ্রামের বাড়ির উদ্দেশ্যে আসেন। এই লক্ষ্মীপুর সদর থেকে একটি মাইক্রোবাস সেখানে তাদেরকে নিয়ে রাতে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দিয়েছিল। কিন্তু এই মাইক্রোবাসটি যখন কুমিল্লা অতিক্রম করে, এরপর থেকে ড্রাইভার অনেকটা ঝিমাচ্ছিল। ওই গাড়িতে বাহারুল্লাহ এবং তার বাবা ছিলেন, এছাড়া তার পরিবারের প্রায় 11 জন সদস্য ছিলেন। তারা বারবার ড্রাইভারকে বলছিল যে আপনার চোখে ঘুম যেহেতু আপনি একটু রেস্ট নেন, কিন্তু ড্রাইভার তাদের কথাকে কর্ণপাত করেনি। কর্ণপাত না করার কারণে তাদের এই ভয়াবহ দুর্ঘটনা তারা শিকার হয়েছে। এই দুর্ঘটনাতে দেখা গেছে যে যেটি আমাদেরকে ফায়ার সার্ভিস আমাদেরকে জানিয়েছেন, এই দুর্ঘটনাতে বাহারুল্লাহর নানু ফয়জুন নেসা এবং তার মা খুরশিদা বেগম, তার স্ত্রী কবিতা এবং তার মেয়ে মিম ছাড়াও তার বড় ভাই স্ত্রী কবিতা
তার বড় ভাই স্ত্রী লাবণী এবং লাবণীর মেয়ে লামিয়া মারা যান। এছাড়া তার আরেক ভাইয়ের স্ত্রীও এই দুর্ঘটনা মারা যান। ফায়ার সার্ভিস, চৌমোহনী ফায়ার সার্ভিস ভোর 5:30টার দিকে যখন এই দুর্ঘটনার খবর পায়, দুর্ঘটনার খবরের পরে তারা চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশকে খবর দিয়ে হাইওয়ে পুলিশ এই লাশগুলো উদ্ধার করে। আজকে সকালে 10টার পরে যখন এই লাশগুলো এই বাড়িতে নিয়ে আসা হয়, এখানে শোকের মাতম চলছে। এখানকার আত্মীয় স্বজন থেকে শুরু করে পাড়া প্রতিবেশীরা বউ আসছেন, যার কারণে এখানে এই লাশগুলো এখন দাফনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এখানে মূলত বিকাল 5টার পরে দাফন হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল নিহতের পরিবার থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম লক্ষ্মীপুরে। বাংলাদেশ থেকে যেভাবে টাকা পাচার হয়েছে, পৃথিবীর আর কোনো দেশে এমনটি হয়নি বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। যতদিন ক্ষমতায় থাকবেন ততদিন আর্থিক খাতে সংস্কার করে যাবেন বলেও জানান তিনি। সকালে রাজধানীর মিরপুরে কৃষি ব্যাংক স্টাফ কলেজের জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। অন্যান্যদের তুলনায় কৃষি ব্যাংকের অবস্থা বেশ ভালো উল্লেখ করে উপদেষ্টা বলেন, দেশে কৃষি বিপ্লবে ব্যাংকটির অবদান সবচেয়ে বেশি। এ সময় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন সালেউদ্দিন আহমেদ। জীবন যেমন বহমান, সেরকম সংস্কারও বহমান, তবে আমরা কিছু বেশি জিনিস করে যাব, সেটা কিছুদিনের মধ্যে ইতিমধ্যে আমরা শুরু করেছি, করে যাবে। অতএব এখানে আপনাদের সবার সহযোগিতা দরকার। ব্যাংকে তো অনেক ঝামেলা আছে, আমরা বহু ব্যাংক রেজুলেশন অ্যাক্ট হচ্ছে, কাকে ছোট করবে, কাকে রাখবে, এটা তো ওনার আমাদের নানান দুশ্চিন্তায় আছে। কিন্তু কৃষি ব্যাংকের অবদানটা সবসময় রাখা ইনক্লুডিং। সময় সংবাদে আরো থাকছে। মিরপুরে শুরু টাইগারদের এশিয়া কাপের প্রস্তুতি। প্রথম দিন ফিটনেস টেস্ট দিলেন ক্রিকেটাররা। ঢাকায় ক্যাম্প শেষে সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ খেলবে লিটনরা। আজ 22শে শ্রাবণ, বাঙালির চিন্তা ও মননের প্রাণপুরুষ রবীন্দ্রনাথ ঠাকুরের 84তম প্রয়াণ দিবস। বাংলা সাহিত্যকে নানা বর্ণে, গন্ধে, ছন্দে, গীতিতে সাজিয়েছেন তিনি। 1941 সালের শ্রাবণের এক দুপুরে বিদায় নেন রবি। জীবনভর প্রেম আর প্রকৃতির বন্দনা করা এই কবির বিপুল সৃষ্টির মাঝে মানুষই ছিল মূল মন্ত্র। গল্প, উপন্যাস, কবিতা কিংবা গানে জীবনের নানা আয়োজন সাজালেও তার সৃষ্টির মাঝেই যেন কোথায় বলে দেয়া হয়েছে, সব শেষে কিছুই থাকে না আর। এই সত্যটুকু মেনে নিয়ে আজও সমাজ কিংবা মানবিক সংকটে রবি পরম আশ্রয়। আলো অন্ধকারময় জগতে এখনো স্বপ্নের চেয়ে নিবিড় তার বোধ। বিচিত্র ছলনায় নিষিদ্ধ করা হলে তিনি মুদ্রিত হয়ে যান হৃদয়ের কাব্যগ্রন্থে। জীবনের যত অনুভব তার সবটুকুই স্পর্শ করেছেন সৃষ্টিতে। এক অসীম প্রেমের আকুতি, অন্তহীন বিরহ বেদনার নির্লিপ্ত প্রতিচ্ছবি এঁকেছেন তিনি ধ্যানমগ্নতায়। বাংলার মাটি জলে প্রেম, প্রকৃতি আর মানব বন্দনায় সকলের মাঝে নেমে এসে কিরণ ছড়িয়েছেন রবির সমান। সময়ের ব্যবধানে রবীন্দ্র মানুষের রূপান্তর ঘটলেও সবকিছুর মাঝেই স্পষ্ট হয়ে আছে মানবতার সুর। রাষ্ট্র নয়, দল নয়, তার চেতনার কেন্দ্রে ছিল মানুষ। তাই প্রশ্ন তুলেছেন বারবার, ধর্ম, বর্ণ, শ্রেণী এই বিভাজনের শেষ কোথায়? রবীন্দ্রনাথ নিজে তার গানে, কবিতায় বারবার বলছেন যে এই পৃথিবীতে চিরকাল বাঁচতে চাই। পৃথিবী খুব সুন্দর, আমার নিজের জীবন এবং চারপাশে অন্য মানুষদের জীবন অসাধারণ সুন্দর। এর মধ্যে অনেক অন্যায় আছে, অবিচার আছে এবং অনেক মানুষের কষ্ট আছে। এই কষ্ট গোটা মানব জাতি এবং প্রত্যেকটা জাতি যদি সচেতনভাবে চেষ্টা করে জীবন ভাবনা, জীবনের রহস্য এইগুলি ভালো এবং সুন্দর হয়ে উঠছে। এক অন্তহীন জীবন বাসনার স্বপ্ন রচনা করে 22শে শ্রাবণের দ্বীপ্রহরে বিদায় নেন অনন্ত বাসনার রবি। জীবন মরণের সীমানায় দাঁড়িয়ে তার আকুণ্ঠ উচ্চারণ, সব শেষে
কিছুই থাকে না আর। ঘন মেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রহিল পড়ি। মামুন রশিদ পনেল, সময় সংবাদ, ঢাকা। যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। দেখে নেব আজকের বাতাসের মান সূচক। বায়ুমান বিষয়ক সংস্থা আইকিউ এয়ারের সূচক অনুযায়ী বাংলাদেশে এখনকার বাতাসের মান: ঢাকা বিভাগের বায়ুর মান 91, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 62%। চট্টগ্রাম বিভাগে বায়ুর মান 72, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 82। রাজশাহী বিভাগে বায়ুমান 156, যা সহনীয়, বাতাসের আর্দ্রতা 61। সিলেট বিভাগে বায়ুর মান 64, এটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 69। খুলনা বিভাগের বায়ুর মান 88, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 75। বরিশাল বিভাগে বায়ুর মান 84, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 73। রংপুর বিভাগের বায়ুর মান 125, যা সহনীয়, বাতাসের আর্দ্রতা 67। ময়মনসিংহ বিভাগের বায়ুর মান 108, এটিও সহনীয়, বাতাসের আর্দ্রতা 64%। সারা দেশে বায়ুর মান সবচেয়ে ভালো সিলেটে 64, আর সবচেয়ে খারাপ রাজশাহীতে 156। জুলাই ঘোষণাপত্র ও প্রধান উপদেষ্টার ভাষণ নিয়ে প্রতিক্রিয়া জানাতে মগবাজারে সংবাদ সম্মেলন করছে জামায়াত। সরাসরি যাচ্ছে সেখানে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় গতকাল 5 আগস্ট এক অনুষ্ঠানের মাধ্যমে 28 দফার জুলাই ঘোষণাপত্র পাঠ করেন। মাননীয় প্রধান উপদেষ্টার এই ঘোষণাপত্র ছিল একটি অপূর্ণাঙ্গ বিবৃতির মতো। এতে গণমানুষের প্রত্যাশার পরিপূর্ণ প্রতিফলন ঘটেনি। ঘোষণাপত্রে দীর্ঘ লড়াই সংগ্রামের কথা বলা হলেও 1947 সালের আজাদিকে উপেক্ষা করা হয়েছে। এতে ফিলকানা হত্যাকাণ্ড, শাপলা হত্যাকাণ্ড, 28 অক্টোবরের হত্যাকাণ্ডের উল্লেখ নেই। জুলাই গণঅভ্যুত্থানে আলিম ওলামা, মাদ্রাসা শিক্ষক ও ছাত্র, প্রবাসী ও অনলাইন অ্যাক্টিভিস্টদের ভূমিকার কথা উল্লেখ নেই, যা ইতিহাসের প্রতি অবিচার ও অবহেলা ছাড়া আর কিছু নয়। জুলাই অভ্যুত্থানের টার্নিং পয়েন্ট ছিল 9 দফা, যা পরবর্তীতে 1 দফায় রূপান্তরিত হয়েছিল। সেই বিষয়টিও ঘোষণাপত্রে এড়িয়ে যাওয়া হয়েছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, জুলাই গণঅভ্যুত্থানের প্রধান আকাঙ্ক্ষা ছিল রাষ্ট্র সংস্কার। এই জন্য 6টি কমিশন গঠন এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে 2 পর্বের 2 মাসের অধিককাল যে কার্যক্রম পরিচালিত হয়েছে এবং 19টি বিষয়ে মৌলিকভাবে ঐক্যমত্যের মাধ্যমে জুলাই সনদ প্রণয়নের সিদ্ধান্ত হয়েছে। অথচ প্রধান উপদেষ্টা কর্তৃক গঠিত জুলাই ঘোষণাপত্রে তার কোনো উল্লেখ নেই। ঘোষণা কখন কিভাবে কার্যকর হবে তা উল্লেখ না করে ঘোষণাকে কিছুটা হলেও গুরুত্বহীন করে ফেলা হয়েছে। পরবর্তী সরকারের হাতে বাস্তবায়নের দায়িত্ব দেওয়ায় হাজার হাজার মানুষের আত্মত্যাগ, রক্তের বিনিময়ে অর্জিত জুলাই চেতনা ও আশাকাঙ্ক্ষা ভুলুণ্ঠিত হয়েছে। মগবাজারে সংবাদ সম্মেলন করছে জামায়াত। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। জুলাই ঘোষণাপত্র ও প্রধান উপদেষ্টার ভাষণ নিয়ে প্রতিক্রিয়া জানাতে বাংলা মোটরে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করছে এনসিপি। সরাসরি যাচ্ছি সেখানে। আমরা মনে করি যে বাংলাদেশের এই ভূখণ্ডের এবং একটা সার্বভৌম রাষ্ট্র পাওয়ার পেছনে 47, 71 এবং আমাদের 24-এর যে আন্দোলন, তার সকল কিছুর একটি সম্মিলন এই ঘোষণাপত্রকে আরও সমৃদ্ধ করতে পারত। এই ঘোষণাপত্রে শহীদের সংখ্যার ব্যাপারে প্রায় 1000 শব্দবন্ধ ব্যবহার করা হয়েছে, অথচ জাতিসংঘের রিপোর্টে 1400 জন মানুষ এই অভ্যুত্থানের সময়কালে শহীদ হয়েছেন। এই পরিসংখ্যান আমাদের সকলের জানা। সেক্ষেত্রে গত 1 বছর ধরে সরকার যে শহীদদের প্রকৃত সংখ্যা নির্ণয় করতে ব্যর্থ হয়েছে, আহতদের প্রকৃত সংখ্যা নির্ণয় করতে ব্যর্থ হয়েছে, তার একটা ছাপ আমরা এই ঘোষণাপত্রের মধ্যে দেখতে পেলাম।
এই ঘোষণাপত্রে গত 16 বছর ধরে বাংলাদেশের মানুষেরা যে আন্দোলন সংগ্রামগুলোতে অবতীর্ণ হয়েছেন, বিশেষত আমাদের 16 বছরের এই জার্নিতে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো জাতির কাছে আমাদের কাছে মনে হয়েছে, তার অনেকগুলো বিষয় এখানে অনুপস্থিত থেকে গেছে। পিলখানা হত্যাকাণ্ড, শাপলা গণহত্যা, জুডিশিয়াল কিলিং, ভ্যাট বিরোধী আন্দোলন, 2018 সালের কোটা সংস্কার আন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলন, আবরার ফাহাদের হত্যার বিরুদ্ধে আগ্রাসন বিরোধী আন্দোলন, মোদী বিরোধী আন্দোলনের কথা এই ঘোষণাপত্রে উল্লেখ থাকলে ঘোষণাপত্র পরিপূর্ণ হতে পারত। আমরা মনে করি যে গত 16 বছর ধরে বাংলাদেশের মানুষেরা আরও অসংখ্য আন্দোলন সংগ্রাম করেছেন, কিন্তু ইতিহাসের এই পরতে যে ঘটনাগুলো আমাদের জাতীয় জীবনে দীর্ঘমেয়াদী ছাপ রেখে গেছে, সেই ঘটনাগুলোর উল্লেখ করা আমাদের জাতির জন্য গর্বের বিষয় হতে পারত। একই সাথে আমরা ঘোষণাপত্রের মধ্য দিয়ে আমাদের সংগ্রামগুলোর আরও ঐতিহাসিক স্বীকৃতি সুনির্দিষ্টভাবে অর্জন করতে সক্ষম হতাম। বাংলা মোটরের সংবাদ সম্মেলন করছে এনসিপি, আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। খেলার খবর, এশিয়া কাপ ও নেদারল্যান্ড সিরিজকে সামনে রেখে ক্যাম্পে যোগ দিলেন ক্রিকেটাররা। প্রথম দিনে ফিটনেস ট্রেনিং করেছে ক্যাম্পে থাকা প্রাথমিক স্কোয়াডের সদস্যরা। সকাল 8টায় হোম অফ ক্রিকেটে রিপোর্টিং করেন ক্রিকেটাররা। এরপরেই ফিজিও নাথান ক্যালের অধীনে চলে ফিটনেস ট্রেনিং। রানিং সেশনে বিরতি কাটিয়ে নিজেদের মানিয়ে নেন মোস্তাফিজ, সাকিব, তানজিদ তামিমরা। তবে এদিন ছিলেন না অধিনায়ক লিটন দাস। 9 অগাস্ট পর্যন্ত ছুটি নিয়েছেন এই উইকেট কিপার ব্যাটার। ছিলেন না সম্প্রতি আলোচনার জন্ম দেওয়া তাসকিন আহমেদও। 11 তারিখ থেকে 4 দিনের মূল ক্যাম্পে পুরো দলকে পাবেন কোচ ফিল সিমন্স। এরপর নেদারল্যান্ড সিরিজের জন্য 20 অগাস্ট ভেন্যু সিলেটে যাবে টিম টাইগার। এ ছিল সময় সংবাদ, সঙ্গেই থাকুন সময়ের।